তোর আর কিছু না বলে বাহিরে তাকিয়ে আছে। আর শান হতাশ হয়ে আবারও গাড়ি চালানোর দিকে মন দিল। সন্ধ্যার কিছু পরে তারা পৌঁছে গেল। দুবার রাস্তায় বমি করার কারণে তোর খুব ক্লান্ত হয়ে পড়েছে, যার কারণে শান গাড়ি থামিয়ে বার ব্রেক নিয়েছে। দুজন সারা দিন জার্নি করার কারণে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সকালে ও ছোট গিন্নি উঠ, দেখ দেখ তোর বর কি কি কাণ্ড ঘটাইছে। আর তোর সেমরি মরার মতো ঘুমাস। আর তুই সেমরি মরার মতো ঘুমাস। উঠ হতচ্ছাড়ি। তোরের দাদি তোরকে সকাল থেকে ডাকতে ডাকতে অস্থির হয়ে গেছে, আর তোর মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শেষ পর্যন্ত দাদির অত্যাচারে চোখ ডলতে ডলতে উঠে বসলো তোর। চোখ বন্ধ করে বলল, তোর কি হয়েছে দাদি, এত ডাকছো কেন? একটু ঘুমোতে দাও না প্লিজ। শাল আর খারুস ও বাড়িতে একটুও শান্তিতে ঘুমাতে দিত না। মুখ পুরি, ওসব কথা কাউকে বলতে নেই জানোস না। তবে তোরে দাদাজান বাইচে থাকলে তিনিও আমারে ছাড়া থাকবার পারতো না। হেতির জন্যই বাপের ঘর যাইয়া থাকবার পারতাম না। হেতি যে কাণ্ড ঘটাইতো আমি তোরে কইতে পারুম না, আমার শরম করে। অবাক চোখে দাদিকে দেখছে। দাদি এই বয়সে লজ্জায় লাল থেকে নীল হচ্ছে। দাদির সাহায্যে ফ্রেশ হয়ে কলাপাতার রং এর সুতি শাড়ি গ্রাম্যভাবে পরে গ্রাম্য সাজে বের হলো শান কি করছে দেখার উদ্দেশ্যে। পুকুর পাড়ে যেতে দূরের পা থমকে গেল। এ কাকে দেখছে তোর? লুঙ্গির সাথে সাদা স্যান্ডো গেঞ্জি পরে শান এক কোমর পুকুরে কাদা পানিতে মাছ ধরছে, কাদা ছেটাচ্ছে। মূলত পুকুরটা মাছ ধরার জন্য শুকানো হয়েছে, এটা তোর আগে থেকে জানতো, কিন্তু শানিকে নিয়ে সে এভাবে মাছ ধরবে তা ভাবতে পারেনি। শানের কার্যকলাপ দেখে তোর খিলখিল করে কিশোরের মতো করে হাসছে। তোর চটপট কয়েকটা ছবি তুলে নিল। পেছন থেকে তুলে দাদি শানকে রেখে দিল। শান ওপরে তাকাতেই হয়ে তাকিয়ে আছে। কলাপাতায় মোড়ানো এলোকেশি ভাবে তুরের খিলখিল করা হাসি হাসা দেখে সবাই তাকে কাদামাটি মারছে, তাতেও শান কিছু অনুভব হচ্ছে না। সে তার মায়াবতীকে দেখতে ব্যস্ত, মন ভরে দেখছে তার মায়াবতীকে। কি গো দাদু ভাই, বউকে হুদু দেখবা এই বুড়ি জিএফকে? আর দেখবা না বউ দেখা হেতিরে বুইলা গেলা? দাদির কথায় চারিদিক থেকে সবাই হাসতে লাগলো। ও গো আমার বিউটিফুল জানু, বউয়ের থেকে তুমি বেশি সুন্দর। বউ অপশনাল সাবজেক্ট, হ্যাঁ তুমি মেইন। তোমাকে কি আর ভুলতে পারি? শান আর দাদির কথায় সবাই হেসে কুটি কুটি হচ্ছে, আর তোর রেগের আগে ফুসছে। এই ছেড়ি, আমার দাদু ভাইরে ভালা কইরা গোসল করা, কোথাও কোনো ময়লা না থাকে। সিনিয়র জিএফ তোর কাজে ফাঁকি দেয়, আমাকে ঠিক মতো গোসল করায় না, পানি দিতে কিপটামি করছে। ওই তোরে ছোট থাইকা মেলা আদর সহক দিয়া মানুষ করছি, এই দিন দেখবার জন্যই আমার দাদু ভাইয়ের কামে ফাঁকিবাজি করিস? ভালা কইরা কইতাছি, ঠিক মতো গোসল কইরা দে। বেচারা আমার লাগি মাছ ধইরা বার গিয়া কাদায় পইরা মাখামাখি হইয়া গাইছে। ইস, না জানি কত ব্যথা পাইছে। এবার তোর রেগে গিয়ে শানকে বলল, আপনি এত মাখামাখি করে মিথ্যা কথা বলেন কিভাবে শুনি? হুম, দুবার আপনার শরীর থেকে কাদা সরিয়ে ভালো করে বডি ওয়াশ দিয়ে ওয়াশ করে দিলাম, তারপরেও আপনি দাদিকে বললেন আমি ঠিক মতো কাজ করছি না। শান তোরকে টেনে কোলে বসিয়ে তুরের কাঁধে চিবুক রেখে জড়িয়ে ধরে বলল, সিনিয়র জিএফ তোর এবার ভালো করে কাজ করছে, মনে হচ্ছে অনেক সময় লাগবে, তাই তুমি উঠানে না বসে ঘরে গিয়ে আরাম করো, আমার গোসল হলে একসাথে খাবো। আমার বাতের ব্যথা না থাকলে আমি তোমারে গোসল করাইয়া দিতাম, তাইলে আর এত সময় লাগতো না। আগে উনারে কত গোসল করাইয়া দিছি, উনিও তোমার মতো করতেন। দাদির লজ্জা মাখা কথাগুলো বলেই ঘরে চলে গেলেন। দাদি যেতেই শান জোরে হেসে উঠল। তোরের দাদির কথা শুনে হাসবে নাকি শানের কার্যকলাপে রেগে মিশ্রিত লজ্জা পাবে বুঝতে পারছে না।
সর্বোচ্চ শক্তি দিয়ে শানের কোল থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ক্লান্ত হয়ে বেচারা তুর বলেই উঠল। আমাকে ছাড়ো, কি করছো এসব? কেউ দেখলে লজ্জায় মাথা কাটা যাবে আমার। শান তুরকে আরও টাইট করে ধরে বলল, বউ, মানুষ তোর মতো গাছই না। মানুষ জানে তোর বরকে গোসল করাচ্ছে, তাই এখন এদিকে কেউ আসবে না। আর যদিও কেউ এদিকে চলে আসে তো আই ডোন্ট মাইন্ড, কারণ আমি আমার একমাত্র বউকে করে নিয়েছি, অন্যের বউকে না। শান্তুরের পেটে স্লাইড করছে গভীরভাবে, কাঁধের চুল সরিয়ে গভীরভাবে চুমু দিচ্ছে। শান এর প্রতিটা স্পর্শ তোর ফিউজ হয়ে যাচ্ছে, তোর অজানা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। তোর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শান ভাইয়া ছেড়ে দাও প্লিজ, আমার কেমন কেমন যেন লাগছে। তোরের কথায় তোরকে ছেড়ে দেওয়া তো দূর, বরং শানের সামনে এনে তোরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তোরা আবেশে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর তোরকে ছেড়ে দিতেই দূর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। শানিবার বলল, কি বলেছিলাম মনে নেই? তোর ভাইয়া ডাকতে দেরি হলেও আমার শাস্তি দিতে দেরি হবে না। জানিস, তোকে কলাপাতার মোড়ানো শাড়ি আর ভেজা এরোকে শীতে দেখে নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। তোর ওই স্নিগ্ধ রূপ দেখতে গিয়ে আমাকে কাদায় মাখামাখি হতে হয়েছে। খুব করে ইচ্ছে করছিল তোর ওই শীতল উষ্ণ ঠোঁট স্পর্শ করতে, আর তুই তার রাস্তা নিজেই করে দিলি ভাইয়া ডেকে। এবার থেকে বেশি বেশি ভাইয়া বলিস বউ। কথাগুলো বলে শান্তুরের কপালে চুমু দিয়ে তোয়াল নিয়ে বাইরে বেরিয়ে গেল। তোর ওখানে এভাবে বসে রইল। দুপুরের খাবারের শানের ধরা টাটকা মাছ আর দেশি মুরগি করলো সবাই। দাদিকে ঘরে রেখে তোর নিজের ঘরে গেল, যে ঘরে তোর ছোট থেকে ছিল। কত হাসি কান্নার সাক্ষী সে ঘরের প্রতিটা কোণে বিরাজমান। শান বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে। তোর রুমে প্রবেশ করতেই বলল, বউ, ব্যাগ থেকে নাপা ওষুধটা দিত, শরীরটা ব্যথা ম্যাচ ম্যাচ করছে। এখন ঔষধ লাগবে কেন? যাও ভালো করে আবার ওই কাদা পানিতে মাছ ধরো। ঝগড়া করিস না, ওষুধ দে, না হলে ব্যথা ঠিক হবার ওষুধ তোর মতো থেকে খুঁজতে শুরু করব। ওটা তোর ভালো লাগবে না। তুমি কি পাগল? ব্যথার ঔষধ মানুষের মধ্যে খোঁজা যায় নাকি? না বাবা, তার দরকার নেই। আমি আপনাকে ঔষধ দিচ্ছি, আপনি খেয়ে এখানে আরাম করেন। আমি দাদির ঘরে গিয়ে আরাম করব। তোর ব্যাগ থেকে ঔষধ বের করে শানকে দিতে শান তুরের হাত টেনে নিজের ওপরে ফেলে দেয়। আচমকায় টান দেওয়াতে তোর শানের ওপরে পড়ে নাকে ব্যথা পেয়ে তোর কিছু বলার আগেই শান তুরের দুই হাত একসাথে পেছনে এক হাতে চেপে ধরে, অন্য হাতে চুলের মাছ দিয়ে চুলের মুঠো করে ধরে তুরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কামড় দিতে থাকে, যার কারণে তুরের চোখ থেকে পানি পড়ছে ব্যথায়। তবুও কিছু বলতে পারছে না। 15 মিনিট পর তোরের ঠোঁট ছেড়ে দিয়ে তোরকে নিচে ফেলে তোরের উপরে উঠে বলতে লাগলো, এই, আমাকে তোর বাপ ভাই সব মনে হয়? শুধু স্বামী ছাড়া, তাই না? স্বামীর কাজ শুরু করব, তাহলে সারা জীবন চাইলেও আমার কথা ভুলতে পারবি না। আমি কখন আপনাকে বাবা বলেছি? কিন্তু ভাইয়া বলি মাঝে মাঝে, ওটা অনেক আগের অভ্যাস, ছাড়তে সময় লাগবে। তুমি কথায় কথায় আমাকে দোষ দাও আর কামড় দাও। দেখো রক্ত বের হয়ে গেছে, এবার খুশি? শান হালকা করে কাটা ঠোঁটে চুমু খেয়ে বলল, চুপ, বেশি কথা বললে কানে নিচে দিব দুইটা। এই, তুই একটু আগে বললি না বাবা লাগবে না। ওটা তো কথার কথা বলছি, আর আমি জানি কবুল বলে বিয়ে করলে কেউ বাবা বা ভাইয়া হয় না, বর হয়, বর। তাই বুঝি? আমি তো জানতাম না বউ। তা জানবা কি করে? শুধু কামড় দিতে জানো। ওঠো আমার ওপর থেকে। তোমার মতো হাতির শরীর আমার মতো মশার ওপর থাকলে আমি চ্যাপ্টা হয়ে যাব। তোরকে ঘুরিয়ে নিজের ওপর নিয়ে বলল, তো এখন থেকে এই গুলুমুলু মশাই না হয় হাতির উপরে থাক, কি বলিস? কি করছো? চাকার মতো এমন ঘুরাও কেন? গোল গোল। ছাড়ো আমাকে, দাদির ঘরে যাব, ঘুম পেয়েছে আমার। চুপচাপ এভাবে ঘুমা, আর আমাকেও একটু ঘুমাতে দে। আর বেশি নড়াচড়া করলে 3rd ডিগ্রি দিব, বুঝেছিস? 3rd ডিগ্রি। তো তুমি আমাকে পুলিশের মতো মারতে পারবে? তুরের অসহায় মুখ দেখে শান হেসে তুরের কপালে চুমু দিয়ে বলল, তোর গায়ে হাত তোলার সাহস আমার নেই, কিন্তু তাই বলে যে তোকে ছেড়ে দিব তাও কিন্তু না। তোকেও শাস্তি দিব, তবে তা অন্য স্টাইলে, বলা যায় ইউনিক স্টাইলে। তোর অবাক চোখে তাকাতেই শান আবারও বলল, তুই বড্ড বাজি। চুপচাপ কোনো কথা না বলে ঘুমা, না হলে কিন্তু। তোর আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল শানেরই বুকে।
তোর খোলা আকাশের নিচে শুয়ে আছে, আর আকাশের তারা মিটিমিটি তাদের সাথে অনেক কথা বলছে। লক্ষ তারাদের মাঝে তার বাবা মাকে খোঁজার চেষ্টা করছে। ছোট থেকে শুনে এসেছে তার বাবা মা আকাশের তারা হয়ে গেছে। ছোটবেলায় না বুঝলেও বড় হয়ে ঠিকই বুঝতে পেরেছে আকাশের তারা হয়ে যাওয়ার অর্থ কী। কি গো বউ, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেই হবে? তোর পাশে যে এমন একটা হ্যান্ডসাম স্মার্ট অ্যান্ড ড্যাশিং ছেলে আছে, তার দিকেও একটু নজর দে। তোর উঠে বসে অদ্ভুতভাবে আশেপাশে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। তোরের এমন অবস্থা দেখে শান নিজেও উঠে পড়ে, তারপর বলল। কিছু খুঁজছিস? শানের দিকে ভ্রু কুচকিয়ে বিরক্তি নিয়ে বলল। হ্যান্ডসাম ছেলে কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তুরের এমন কথায় শান রেখে তুরের দুই বাহু চেপে দাঁতে দাঁত পিষে বলল। আমাকে কি তোর চোখে পড়ে না, নাকি আমি হ্যান্ডসাম না, কোনটা? একটু ধীরে ধরতে পারো না? এত জোরে ধরো কেন? আমি বুঝি ব্যথা পাই না? তোর কথার উত্তর দে, কথা পেঁচাবি না, না হলে কানের নিচে দুইটা দিব। দেখো, আমার দোষ দেবে না। তুমি ছেলের কথা বলেছো, তাই আমি ছেলে খুঁজছিলাম। তো কি, তোর কাছে আমাকে মেয়ে মেয়ে লাগে? তুই আমার পুরুষত্বকে অপমান করছিস, এটা কিন্তু আমি মানবো না। আহা, কোথাকার কথা কোথায় নিয়ে যাও? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? হ্যাঁ, আমি তো ওই ছেলেটা খুঁজছিলাম। আমি ওই হ্যান্ডসাম স্মার্ট আর ড্যাশিং ছেলে বলতে আমার কথাই বলেছি। তুমি আর হ্যান্ডসাম কে বলেছে তোমাকে? নিজেকে কখনো আয়নাতে দেখেছো? পুরাই হনুমানের মতো দেখতে। এছাড়া তুমি কোনো কিডন্যাপারের কথা উল্লেখ করে বলনি। হ্যাঁ গো শান ভাই, তুমি অনেক সুইট, হ্যান্ডসাম, কিউট। তোমাকে দেখে ছোট থেকেই ক্রাশ খেয়ে আসছি। কিন্তু এটা তোমাকে বলা যাবে না। এটা বললে তোমার ভাব বেড়ে আকাশে উড়তে শুরু করবা। তা তো হতে দেওয়া যাবে না। তোর মনে মনে বলল। কি বললি তুই? আমি হনুমানের মতো দেখতে? আমি যেখানে যাই সেখানে মেয়েদের লাইন পড়ে, আর তুই আমাকে হনুমানের সাথে তুলনা করছিস? তোরকে মাঠে চেপে ধরে নিজের ভর তোরের উপরে ছেড়ে বলল। তোর শানের কথা শুনে আবার সকালের মতো খিলখিল করে হাসতে শুরু করলো। দেখলে, তুমি নিজেই বললে তুমি হাতির ওজনে হনুমানের চেহারার বাদর। ঠিক আছে, আমি এত কিছু হলে তুই কি মশার ওজনে হনুমানি চেহারার বাঁদরি? হ্যাপি? খবরদার, আমাকে ওসব বলবা না। আমি তুর, শুধুই তুর। শান তোরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। হ্যাঁ, তুই তোর, আমার তোর, মিস্টার শান চৌধুরীর মিসেস তুর চৌধুরী। এবার ঠিক আছে বউ? শানের উষ্ণ নিঃশ্বাসে তোরের মনে আবারও অজানা অনুভূতির জন্ম দিচ্ছে। এই অনুভূতির নাম তোরের অজানা। শান তোরের কানে হালকা করে কামড় দিয়ে তোরকে ঘুরিয়ে তোরের মাথা নিজের বুকে চেপে ধরল। আমার অনেক দিনের শখ ছিল বউকে বুকে নিয়ে খোলা মাঠে শুয়ে আকাশ দেখা, তারাদের ছোটাছুটি দেখা। আর এখানে এসেই ভাবলাম ইচ্ছাটা পূরণ করি। এখান থেকে বেস্ট অন্য কোথাও ইচ্ছাটা পূরণ করে এত শান্তি পেতাম না। এখানকার মাটিতে আপন আপন একটা গন্ধ আছে যা শহরে নেই। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা রোজ রাতে এখানেও আকাশ দেখব। কিছু সময় নীরবতা ভেঙে তোর বলল। তাই বলে বারবার এভাবে কিডন্যাপ করবা? আমি কত ভয় পেয়েছিলাম জানো? আমাকে বললে আমি নিজে রাজি হয়ে যেতাম। তোমার দুঃখে কোন দিন আমি স্টক করে মরে যাই কে জানে। তোর মুখের মরার কথা শুনে তোরকে বুক থেকে তুলে ঠাস করে এক থাপ্পড় দেয়। তোর হতভম্ব হয়ে শানের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। শান তোরের গলা চেপে ধরে বলল। তুই আমার থেকে এত পালাই পালাই করিস কেন বল? আমি তোকে নিয়ে সারা জীবন পার করতে চাই, তোর নেশায় আমি আবদ্ধ থাকতে চাই, আর তুই মরতে চাস। এত সাহস কই থেকে হলো বল? বল পাজি মেয়ে। বলেই আবার এক থাপ্পড় দিল। তোর হেঁচকি তুলে কাচ্ছে, থাপ্পড়ের কারণে ঠোঁটের এক কোণা দিয়ে রক্ত পড়ছে। শানের এই রূপ তোর আগে কখনো দেখেনি। শানের এই রূপের সাথে তোর পরিচিত না। আগে যা করেছে ভালোবেসে নিজের অধিকার বোধ থেকে করেছে, যা তোরের কাছে খুব ভালো লেগেছে। মুখে না বললেও মনে মনে খুব বেশি খুশি হতো। কিন্তু আজ সামান্য মারার কথা বলতে শান গায়ে হাত তুলবে তোর ভাবতে পারিনি। শান্তরের রক্ত দেখে নিজেকে শান্ত করে তোরকে কোলে নিয়ে বাড়ির পথে হাঁটছে, আর তোর কাছে কিন্তু শান্তাকে বাধা দিচ্ছে না। 30 মিনিট পর বাড়ি পৌঁছেই তোরকে ঘরে শুয়ে দিয়ে আবার বাইরে চলে আসে। ঘুমের মধ্যে কারো গরম নিঃশ্বাস মুখে পড়তেই তুরের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে শান লাল টকটকা চোখে নিয়ে তুরের দিকে উপর হয়ে তাকিয়ে আছে। তোর কিছু বলার আগে শান নিজের ঠোঁট তুরে ঠোঁটে নিয়ে নেয়। ঠোঁট পাগলের মতো কিস করতে থাকে।
ঠোঁট ছেড়ে সারা মুখে পাগলের মতো চুমু দিতে দিতে বলছে, সরি বউ, খুব ব্যথা পেয়েছিস? বিশ্বাস কর আমি মারতে চাইনি, কিন্তু মরার কথা শুনে কীভাবে যেন হাত উঠে গেল, নিজেই বুঝতে পারলাম না। ক্ষমা করে দে তোর অধমবরটাকে। দেখ তোর জন্য আমি কি এনেছি। ওরা বলেছে এটা খেলেই তোর আর আজকের কথা মনে থাকবে না। তুরে চেয়ে দেখলো হাতে একটা কাচের বোতল। ওখান থেকে বেশ বাজে গন্ধ বের হচ্ছে। তোর মন বলছে ওইটা নেশা জাতীয় কিছু থাকতে পারে, তাই না খাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু শান মানতে নারাজ। তুরকে খাওয়াই ছাড়বে, পাগলের মতো আচরণ করছে। শানকে থামানোর জন্য তুর বলল, আমার স্বামী আমাকে নিজ অধিকারে মেরেছে, তাই আমার একটুও ব্যথা লাগেনি, বরং ভালো লেগেছে। এখন যদি ওটা খাই তাহলে আমার কষ্ট হবে। আমার বর কি চায় তার বউ কষ্টে থাকুক? শান ডানে বামে মাথা নাড়িয়ে বলে, বোতল ফেলে দিয়ে তুরকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি ব্যথা পাসনি? তোর ভালো লেগেছে? তোর কিছু বলার আগে শান্তুরকে ছেড়ে সারা ঘর দৌড়াচ্ছে, শানের পেছনে দৌড় ছুটছে। কিন্তু শানকে থামাতে পারছে না। ছোট মাসুম বাচ্চার মতো শান ব্যবহার করছে। হঠাৎ শান নিজে থেকে দূরের সামনে এসে বলে, তোর তো ব্যথা লাগেনি, ভালো লেগেছে, তাহলে আরেকটা দে প্লিজ। শানের কথা শুনে দূরের চোখ বড় বড় হয়ে গেছে। বেটা বলে কি? আবার থাপ্পড়? দুইটা খপ্পরের ভিন্ন দুটো জগৎ ভ্রমণ করার সুযোগ হয়েছে। এখন আর একটা মারলে এই দুনিয়া ছেড়ে পর দুনিয়া চিরস্থায়ী থাকতে হবে। তোর মনে মনে ভেবে বলল, তুমি আমাকে শুধু মারার কথাই বলো, একটুও ভালোবাসতে চাও না। তুরের কান্না দেখে শান দৌড়ে পাঁচকলা করে তুলে নিল। তুর ভয়ে শানের গলা জড়িয়ে বুকে মুখ লুকালো। তুর ভাবছে, নেশার কারণে নিজেই দাঁড়াতে পারছে না, তার উপর আমাকে কোলে নিয়েছে। আল্লাহ মাবুদ রক্ষা করো, আজ আমার কোমরের দায়িত্ব তোমার। পাজি বর এখান থেকে ফেলে দিলে আমার কোমর ভেঙে যাবে, আমাকে বাঁচাও আল্লাহ। শান গান ধরেছে তুরের জন্য। বউ, বাবু, ধুলু ধুলু, মানে কাঁদে না বউ। গান বলছে আর দোল দিচ্ছে পিচ্ছিদের মতো করে। শানের গান শুনে সত্যি তুরের চোখে পানি চলে এসেছে। শেষ পর্যন্ত নিজের বরের এই রূপও তার দেখার বাকি ছিল। তো শান্ত হয়ে শানকে বলল, শান, আমার খুব ঘুম পেয়েছে, আমাকে বিছানায় শুয়ে দাও। শান বাধ্য ছেলের মতো সব কথা শুনছে। তুরকে শুইয়ে দিতেই শানও তুরের উপরে পড়ে গেল। ওভাবেই ঘুমিয়ে পড়ল। শানকে ডেকেও সারা শব্দ পেল না। তো শানের মাথায় হাত বুলিয়ে দিতেই আজান শুনতে পেল। আর না শুয়ে থেকে নামাজ পড়তে উঠে পড়ল। বেলা করে ঘুম থেকে ওঠে শান। মাথা দুই হাত দিয়ে চেপে ধরে বসে আছে। ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে যেতেই চোখ কপালে তুর একটা ছোট বাচ্চার সাথে ঝগড়া করছে। তোর বাচ্চাটার সাথে ঝগড়া মারামারি করছিস কেন? চুল ছাড় বলছি। ছোট বাচ্চাদের সাথে এইভাবে কেউ ব্যবহার করে? ধমক দিতেই তুর ভয়ে কেঁপে উঠল। ও চুরি করেছে আমার সবচেয়ে পছন্দের জিনিস। ও মা, পিচ্ছি এভাবে কাঁদতে নেই। আমি তোমার আপুকে মাইর দিব আর বলবো তোমাকে যেন আর না বকে। তা পিচ্ছি, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? পিচিকে কোলে নিয়ে চোখের পানি মুছে দিয়ে জানতে চাইলো। নাক টেনে টেনে ওরে বাবা, তুমি দেখি অনেক সুন্দর কথা বলতে পারো। এই নাও, এটা তোমার জন্য। বলে শানের গালে চুমু দিল। শান নিচে নামিয়ে দিতেই দৌড়ে চলে গেল বাহিরে। আমার কাঠগোলাপের সব ফুল চুরি করেছে, এখন আমি মালা কি দিয়ে করব? আর তুমি ওকে কিছু না বলে আমাকে ধমক দিচ্ছ। চুপ। সামান্য ফুলের জন্য অমন একটা মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করে এখন বড় বড় কথা। তোমার কাছে সামান্য মনে হলেও আমার কাছে অনেক। আমার কত পছন্দ কাঠগোলাপ জানেন? কাঠগোলাপের মালা, হাতে চুড়ি, কোমরের বিছা, মাথার টিকলি, মুকুট, কানের দুল কখনো পরেছেন? জানেন ওসবের সাথে এক রঙে হলুদ শাড়ি পরলে একেবারে হলুদ কুড়ির মতো লাগে। তা না হয় বুঝলাম বউ, কিন্তু আরাধ্যা ছোট বাচ্চা, কিছু বোঝে না। ওর সাথে অমন করা তো ঠিক হয়নি। ছোট কিছু বোঝে না কে বলেছে আপনাকে? ওর চেহারা দেখে একদম গলে যাবেন না। ওপরে পিচ্ছি হলেও পেটে পেটে পেকে ঝুনা থুরথুরা বুড়ি হয়ে গেছে। ছি ছি বউ, সব কি কথা বলছো? জানো এই বয়সে ওর বিএফ আছে। সে নাকি তার বিএফকে খুব ভালোবাসে, তাকে ছাড়া বাঁচতে পারবে না। তার বিএফও নাকি হাত কেটে আরাধ্যার নাম লিখেছিল। এখন আমাকে এসে বলেছিল বাচ্চা কিভাবে হয়, ওরা বাচ্চা নিতে চায়। একবার বাচ্চা হলে ওদের কেউ
আলাদা করতে পারবে না। ভাবা যায় কি বুদ্ধি! নিজেদেরই এখন নাক টিপলে দুধ বের হবে, তারা আবার বাচ্চা নেবে। শয়তান মেয়ে একটা। শান কিছুক্ষণ তুরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। বউ, তুইও তো জানিস না বাচ্চা কিভাবে হয়। চল তোকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিই, কি বলিস? বলে শান চোখ মারে। এতে তুর তেলে বেগুনে জ্বলে ওঠে। তুমি খুব পচা লোক জানো, সব সময় পচা কথা বলো। দেখো, আমার জীবনে বিয়ে হবে না, আর বাচ্চা হবে না। আর আমাদের পেটে কি বাচ্চা থাকে যে আমরা জানবো কিভাবে বাচ্চা হয়? আমরা জানি, আমাদের পেটে বাচ্চা থাকে, তোমাদের পেটে না। তুরের কোমর এক হাতে কাছে এনে ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, আমি তো জানি না বাচ্চা কিভাবে হয়, তাহলে তুই একটু প্র্যাকটিক্যালি শেখা। শানের কথা শুনে দূরের চোখ বড় বড় করে শানের দিকে তাকায়। উঠানের দক্ষিণ সাইডে কাঠগোলাপের গাছের নিচে এমনভাবে ধরেই দূরের বেশ অস্বস্তি লাগছিল। তোর ছাড়া পাওয়ার জন্য যত ছটফট করছিল, শান ততই জোরে আঁকড়ে ধরছিল। বাধ্য হয়ে তোর শানের পায়ে জোরে পা দিয়ে বাড়ি দিতেই শান তুরকে ছেড়ে দেয়। তুমি নিম্নমানের অসভ্য জানো, সব সময় পচা কথা বলো, পচা কাজ করো। লোক লজ্জা ভয় একেবারে নেই আমার মধ্যে। দূরে থেকে আর বলতে না দিয়েই শান বলল, বউ, শুধু আমি না, পৃথিবীর সব ছেলেদের লজ্জা শরম নেই, শুধুমাত্র তাদের বউয়ের কাছে। কারণ আমাদের লজ্জা শরম আসলে তোরা আর মা হতে পারবি না। তোর কিছু না বলেই চলে যেতে লাগে। কারণ ও যত থাকবে তত তাকে লাগামহীন কথা শোনাবে। আর যদি বাহিরের লোক কানে যদি এসব কথা যায়, তাহলে আর মান সম্মান থাকবে না। তোরকে পেছন থেকে ডেকে শান বলল, বউ, রুমে একটু লেবু পানি দিয়ে যা তো, মাথাটা খুব চক্কর দিচ্ছে। তা তো দেবেই। আরও খাও ছাইপাস। মাঝরাতে মাতলামি করো, তাহলেই ঠিক হবে। পারবো না আমি কোনো মাতালের কাজ করতে। বলেই তোর চলে গেল। তোরে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে শান রুমে চলে গেল। কিছুক্ষণ পর দাদি গ্লাস হাতে রুমে প্রবেশ করে। কি গো দাদু ভাই, তোমার নাকি হাইটানি আছে? ধরো, লেবু পানিটা খাইয়া লও। আমি ডাক্তারের আইবার কইতাছি। ও আয়সা তোমারে ওষুধ দিয়া যাইবে। ওষুধ খাইয়া তুমি চাঙ্গা হইয়া যাইবা। তাদের কথায় শান সব হাইটানি আবার কি? শান দাদির দিকে তাকিয়ে বলল। সিনিয়র জিএফ হাইটানি কি মানে বুঝছি না। শান এবার বুঝলো দাদিকে অদ্ভুত রোগের কথা তুর বলেছে। সামান্য হ্যাংওভারকে হাইটানি নামে অদ্ভুত রোগের নাম দিয়েছে। ভাবা যায়। শানার কথা না বাড়িয়ে লেবু পানি নিয়ে খেয়ে ফেলল। সকালটা কোনো রকমে দাদির সাথে গল্প করে পার করলো শান। কিন্তু তুর হাওয়া দাদিও তার ব্যাপারে কিছু বলতে পারছে না। ঠিক 1-10 মিনিটে তুর কোথা থেকে ভিজে টইটুম্বুর হয়ে এসেছে। শান্তুরের অবস্থা দেখে প্রচুর রেগে যায়। কারণ সাদা রঙের ভেজা শাড়ি শরীরে জড়িয়ে থাকায় শরীরের অনেক অংশ স্পষ্ট বোঝা যাচ্ছে। যে কোনো ছেলে এমন অবস্থা দেখলে তার দিকে লালসার দৃষ্টিতে তাকাবে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু তুরের এই অবস্থা কোথা থেকে আসলো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে শানের। কোথায় ছিলে এতক্ষণ? আর এই অবস্থা কি করে হলো তোর? তোর কিছু না বলে একেবারে শানের দিকে তাকাতেই রাগে লাল হওয়া একজোড়া চোখ স্পষ্ট দেখতে পেল। তোর ভয়ে কয়েক ঢোক গিলে আলমারিতে কাপড় নেওয়ার ব্যস্ততা দেখাতে লাগলো। তোরের এমন বিহেভিয়ার শানকে আরও রাগিয়ে তুলল। শান বিছানা থেকে নেমে তোরকে দেওয়ালের সাথে চেপে ধরল। কি করে কথা বলছিস না কেন এখন? বল, কোথায় গিয়েছিলি? কার অনুমতিতে গেছিস? চুপ করে থাকলে গাল ফাটিয়ে ফেলবো, বল। শাপলা তুলতে। কেন? আমাকে বলে গিয়েছিলি? তোর সাহস কি করে হয় আমাকে না বলে এইভাবে সেজে গুজে মানুষকে শরীর দেখানোর? তুমি এসব কি কথা বলছো? আমাকে দেখে কি বাজে মেয়ে মনে হয়? আমি কেন নিজের শরীর মানুষকে দেখিয়ে বেড়াবো? তাহলে এসব কি? তোর সাদা মসৃণ মেদহীন পেট কাকে দেখানোর জন্য খুলে ঘুরছিস? এই ভিজে কাপড়ে তোকে কত হট লাগছে জানিস? না জানি কত ছেলে তোকে চোখ দিয়ে গিলে খেয়েছে। শান তুরের পেটে এক হাতে গলায় এক হাত দিয়ে গভীরভাবে স্লাইড করছে, যার কারণ তুরের খুব অস্থির লাগছে। আমার কথা আগে শোনো, তারপর না হয় এভাবে বাজে কথাগুলো বলো।
যা দেখার বা বোঝার তা আমি দেখেছি আর বুঝেছি। এখন আমি আমার কাজ করব। তোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। শানের অবস্থা দেখে তোর বুঝতে পারছে শান প্রচুর রেগে আছে, আর রাগের মাথায় যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমি নামাজ পড়বো। নামাজে দেরি হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও ভাইয়া। ভাইয়ার ডাক শুনে শান আরও রেগে গেল। তুরের কথা কোনো পরোয়া না করে আঁচল সরিয়ে উম, কামড়াতে শুরু করলো। গলায় কামড়িয়ে পেটে নেমে আসে, সেখানেও কামড়াতে থাকে। শরীরে যে যে অংশ দেখা যায় বা বোঝা যাচ্ছিল সব জায়গায় এমন অবস্থা করেছে যে ভুল করেও কোনো দিন এমন ভুল হবে না। তোর ব্যথা সহ্য করতে না পেরে এবার কেঁদেই দিল। কিছুক্ষণ পর তুরকে ছেড়ে দিল। এটা আজ তোর করা ভুলের শাস্তি। আশা করি আজকের মতো ভুল কোনোদিনও আর হবে না। তুমি আমার কথা না শুনেই আমার সাথে অমন ব্যবহার করলা। ঠিক আছে, যাও, তোমাকে কিছু বলবো না। শাড়ি চেঞ্জ করে নামাজ পড়ে নিল। ক্ষুধায় পেট চোচো, কিন্তু বাইরে যেতে পারছে না। শরীরের দাগ দেখলে যে কেউ মনে করতে বাধ্য তাদের মধ্যে অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। শান বাহির থেকে প্লেটে করে ভাত নিয়ে এসেছে। প্লেট তোরের দিকে এগিয়ে দিতেই তুর বলল, খাবো না, তোমার ভাত তুমিই খাও। তোকে কে খাওয়ার জন্য দিচ্ছে? আমি তো আমাকে খাইয়ে দেবার জন্য প্লেট দিচ্ছি। মেয়ে ধর, আমাকে খাইয়ে দে। পারবো না, আমি নিজেরটা নিজে খাও, আমি কিছু করতে পারবো না। বেশি কথা বললে তখনকার মতো আবার শুরু করব। সেটাই কি তুই চাস? চাইলে মুখেই বল, এত নাটক করতে হবে না। আমার কোনো আপত্তি নেই। শানের কথায় তুর এবার ভয় পেয়ে গেল। এখন কার মতো আবার রাগ ঝাড়তে লাগলো। তুর মরেই যাবে। ভয়ে ভয়ে প্লেট হাতে নিয়ে হাত ধুয়ে ভাত মেখে তুরের মুখের সামনে এক নালা ধরল। তোকে তোর কাজের শাস্তি দিলাম দেখে আমাকে কষ্ট দিতে চাস? শানের কথায় তুর অবাক হয়ে তাকিয়ে আছে। তুরের চোখে একরাশ প্রশ্ন, আর শানের মুখে এক গাদি রহস্য মিশ্রিত হাসি। তোর ছোট্ট মাথায় এত কিছু ভাবতে হবে না। খাবারটা প্রথমে তুই খেয়ে দেখ, ঝাল লবণ ঠিক আছে কিনা। তুই তো জানিস কিছু গোলমাল হলে আমি খেতে পারি না। তোর কথা বাড়ায়নি, জানি কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। তোর প্রথমবার খাবার মুখে দিয়ে রাইসা বলল সব ঠিক আছে। দ্বিতীয়বার মুখে নিতেই চেহারা পড়তে লাগলো। ছি ছি, কি বাজে খাবার হয়েছে এগুলো। এসব খাবার মানুষ খেতে পারে? আর এটা কি সবুজ সবুজ? চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতার ভর্তা। কি ছি ছি, কি এসব কুখাদ্য খাবার তুই আমাকে এসব খাইয়ে মারতে চাস? বলছো? এসব খেয়ে কেউ মরে? লাউ পাতার ভর্তা, দেশি মুরগির ঝোল, ছোট মাছের তরকারি, ডাল, সব কিছুই তো টেস্ট ইয়াম্মি। আমার তো এগুলোই পছন্দ। তোর পছন্দ তুই খা, আর সব আমার সামনেই খাবি, না হলে কানের নিচে চাপড়িয়ে গাল ফাটিয়ে ফেলবো। তোর কিছু বলতে যাবে তার আগেই শান বলল, চুপচাপ খাওয়া শুরু কর। আমিও দেখতে চাই এই অখাদ্য সব কি করে খেতে পারিস। তোর ভাবছে এই মানুষটার মাথায় কখন কি চলে বোঝা বড় দায়। একেবারে জিলেপি প্যাচের মতো সব কাজ কাম করে। ভাবতে ভাবতে সব খেয়ে ফেললো। তোর হাত ধোয়ার জন্য গ্লাস হাতে নিতে বাধা দিল শান। ভ্রু কুচকিয়ে শানের দিকে তাকায় তোর। তুই আমার ভাগের সব খাবার খেয়ে ফেললি, এখন আমি কি খাবো? আমারও তো বড্ড ক্ষুধা পেয়েছে। আমি খেতে চাইনি, তুমিই জোর করে খাইয়েছো। ঠিক আছে, এখন আমার খাবার ফেরত দে। আমার পেট ভরাবার ব্যবস্থা কর। খেয়ে ফেলা খাবার কি ফেরত দেওয়া যায়? কি পাগলের মতো কথা বলছো? একে তো জোর করে খাওয়াই, এখন বিষ দিচ্ছ। তো যা আছে তাই খাওয়া। তোর প্লেট দেখিয়ে বলল, খাওয়ার কিছু নেই, সব খেয়ে ফেলেছি, বাইরে থেকে আনছি। শান্তরের ডান হাতে সামনে এনে বলে, মিথ্যুক, এত খাবার রেখেও বলিস কিছু নেই। এই যে এগুলোতেই আমার পেট ভরে যাবে। হাত করে খাওয়া শেষ করে ঠোঁটে চুমু খাওয়া শুরু করে। আগে থেকে ব্যথা পাওয়ায় এখন বেশ ব্যথা পাচ্ছে। সরি বউ, আর তখন রাগের মাথায় ভুল করে অমন করে ফেলেছি, আর হবে না। আরাধ্যা বললো তুই বাহির থেকে আসতেই দাদি তোকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছিল, তুই কাপড় নিয়ে যেতে। সরি বউ, তোকে ভুল বুঝে অমন করেছি। তোর এক ঝটকায় শানকে সরিয়ে প্লেট নিয়ে বাইরে চলে যায়। রাতে খাবারের সময় তোরকে দেখতে পায়নি শান। দাদিকে জিজ্ঞাসা করতে তিনি বললেন তোর পরে খাবে বলেছে। শান কিছু না ভেবে নিজের মতো করে খেয়ে উঠে গেল। রাত 11টায় তোর এখনও রুমে আসছে না দেখে শান চিন্তায় পড়ে গেল। তোরকে খুঁজতে শান প্রথমে দাদির ঘরে উঁকি দিল, সে তোরকে দেখতে পেল না। পরে বাকি রুমগুলো চেক করলো, কোথাও দেখতে পেল না। ওয়াশরুমে গিয়ে চেক করে দেখছে তোর সেখানেও নেই।
শানের মনে খুব ভয় কাজ করছে। এত রাতে তোর কোথায় যেতে পারে? বাড়ির বাইরে নেই সেটা নিশ্চিত, তাহলে তোর কোথায় কি করছে এত রাতে? হঠাৎ রান্নাঘর থেকে পাতিল পড়ার শব্দ আসতেই শান সেখানে গিয়ে দেখলো তোর মাটির চুলায় পানি গরম করছে। পাতিলের মুখে কাম হয়ে যাওয়া গরম তাপ কাপড়ের সাহায্যে শরীরে সেক দিচ্ছে। তোর এত রাতে তুই এখানে এসব কি করছিস? হঠাৎ পেছন থেকে ধমকে শব্দ শুনে তোর কেঁপে উঠল। কি করছিলে বলো? পাপা পানি গরম করছিলাম, কেন? এত রাতে গরম পানির কি দরকার? আসলে সেক দিচ্ছিলাম, শরীর খুব ব্যথা করছিল তাই। তুরের দিকে ভালো করে তাকিয়ে শানের নিজেকে খুব খারাপ লাগছিল। সারা শরীরে লাল বর্ণের মতো চক্রাকার সৃষ্টি হয়ে আছে। আমাকে আগে বলিসনি কেন? তোমাকে বলে কি হতো? এই অবস্থার জন্য তো তুমিই দায়ী। তুমি চেয়েছিলে যেন আমি শাস্তি পাই, তাই পাচ্ছি। এখন তুমি খুশি হয়েছো তো? তুরের কথায় স্পষ্ট অভিমান বিরাজ করছে। নিজের ঘরে অপরাধ বোধে শান মাথা নিচু করে রেখেছে। তুরের চোখ থেকে পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে, যা শান দেখতে পাচ্ছে না। তুর উঠতে গিয়ে ব্যথায় উফ করে উঠে। শান তাড়াতাড়ি তুরকে খুলে তুলে নেয়। রুমে গিয়ে বিছানায় বসিয়ে লাল চক্রাকার গোলাকারের ওপর মলম লাগিয়ে দিতে থাকে। তুর ব্যথায় নিবারণের জন্য দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরেছে। সরি বউ, আমি বুঝতে পারিনি তুই এতটা ব্যথা পাবি। তোর এই অবস্থা দেখে নিজের রাগ চেপে ধরে রাখতে পারি না, যার জন্য তোকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তোর কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়লো। তোর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর কেঁপে কেঁপে উঠছে। শান লাইট বন্ধ করে বিছানায় শুয়ে তোরকে বুকের উপরে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তোর শানের শার্টের গলা চেপে এবার জোরেই কেঁদে ফেললো। শান কিছু বলল না, কারণ আজ আর বলার মতো কিছু নেই তার কাছে। তোর আজ কষ্ট পাচ্ছে শুধুমাত্র তার রাগের কারণে। মাঝরাতে তোর ঠোঁট উল্টিয়ে কাচ্ছে ছোট বাচ্চাদের মতো করে। তোরের কান্নার আওয়াজ শুনে শান ধরফর করে উঠে বসে। কি হয়েছে তোর? তুমি কাঁদছো কেন? ব্যথা বেশি করছে বউ? চলো তাহলে ডাক্তারের কাছে যাই। তোর কিছু না বলে কাছে। শান তোরের গায়ে হাত দিতেই দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। শান তাড়াতাড়ি উঠেই তোরকে চেপে ধরে বলে, ও দিল না আমাকে, আমি এক্ষুনি খাবো। না না, তোর কে কি দিল না? তুই কি খেতে চাস আমাকে বল। তার আগে আমাকে ছাড়, আমি পানি নিয়ে আসি। তোর মাথায় পানি দিতে হবে, তোর শরীরে অনেক জ্বর। না না, তুমি তুমি ওই মিমের কাছে একদম যাবে না। তুমি আমার বর, আমার কাছে থাকবা। ওর কাছে যাবা কেন? আর ওই শাকচুন্নি সাহস কি করে হয় তোমাকে গু কালারের লাভ লেটার দেওয়ার? হ্যাঁ, আমার বরকে লেটার দেবে, তাও আবার আমার হাতেই। কি শয়তান মাইয়া! ওই আমাকে হাতি খেতে দেয়নি, আমি হাতির মাথা খাবো। তোর করে কথা শুনে শান সাত আসমান থেকে নিচে ধপাস করে পড়ে বলল, বল বলে কি এসব? মিম আমাকে লেটার দিয়েছিল আর আমাকে কিছু বলেনি। আর হাতির মাথা কেউ কি করে খেতে পারে? নির্ঘাত তো জ্বরের ঘরে আবল তাবল বকছে। তোর হঠাৎ শানের ভাবনার মধ্যেই মাথায় কামড় বসিয়ে দিল। আচমকা এমন আক্রমণে শান কিছুটা চিল্লিয়ে ওঠে। তোর কি করিস? আমার মাথা ছাড়, আমি ব্যথা পাচ্ছি। নো নেভার, আমি ওই হাতির মাথা খাবই। তোর আমি কোনো হাতি না, তোর একমাত্র বর। ঝুটা, ইউ ঝুটকাও, ইউ নট আমার বর। ও আল্লাহ, রহমত করো। বউ এসব ভাষা ব্যবহার করিস? চুপ হাতি, তোকে এখন আমি খাবো। মিম আমাকে ছোট ইয়াম্মি হাতি খেতে দেয়নি, আমি তোর মতো বড় কচলেট হাতি খাবো। এদিকে আয়। শান বিছানা থেকে উঠে পালাতে যাবে, তখনই তোর শানকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে বুকের উপরে বসে পড়ল। এই গরু, হুট হুট, ডানে যা বামে যা, এদিকে ওদিকে যাবে না, সোজা যা। তোর শানের উপরে উঠে গরু গাড়ি চালাচ্ছে। গরু, জানিস এখানে একটা হাতি ছিল, কোথায় যে লুকালো আর দেখতে পাচ্ছি না। তুই জানিস হাতিটা কোথায় লুকিয়েছে? যদি বলে দেয় তাহলে হাতির লেজ আর দাঁত তোকেও দিয়ে দিব, আর মাথা আমি খাবো। শানের এবার কান্না পাচ্ছে। শেষ পর্যন্ত তোর ওকে হাতি আর গরু বানিয়ে দিল। বউ একটু শান্ত হও। শান কিছু বলার আগেই তোর শানের বুকে কামড় দিয়ে দিল। চুপ হাতি, একদম বেশি কথা বলবি না, আমাকে খেতে দে। বলে আরো বেশি করে কামড়াতে থাকবো। একসময় নিস্তেজ হয়ে শানের বুকে ঢলে পড়ব। শান তোরের দিকে তাকিয়ে দেখে তোর
অজ্ঞান হয়ে গেছে। শান তাড়াতাড়ি তুরকে ঠিক করে শুয়ে দিয়ে পানি এনে মাথায় পানি দিতে লাগলো। জ্বর কিছুটা কমলে শান তুরের শরীর মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিল। তুরকে আবার বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তুরের করা পাগলামির কথা মনে করে হাসতে লাগলো। পরের দিন সকালে শান বাজারে গিয়ে গরুর মাথা, ছাগলের মাথা, ভেড়ার মাথা, মাছের মাথা, মুরগির মাথা, হাঁসের মাথা সব নিয়ে হাজির। শানের হঠাৎ এত মাথা আনার কারণ বুঝছে না। পুরো বাড়ির মাথা দিয়ে মাথাময় করে ফেলেছে। পাশের বাড়ির দুই চাচি এই নিয়ে হাসাহাসি করছে। শান বাজার দিতেই উঠানে আরাধ্যাকে দেখতে পেল। আরাধ্যাকে কোলে নিয়ে ঘরে চলে গেল। যাওয়ার সময় তুরকে বলল 1 কাপ মশলা চা দিতে। কিছুক্ষণ পর তুর কফি বানিয়ে শানের কাছে গেল। সরি তোর, সবার মাথা পেয়েছি, শুধু হাতির মাথা পাইনি। হাতি ছাড়া গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সবার মাথা পেয়েছি, তাই সবার মাথাই নিয়ে এসেছি। এখন তোর যেটা ইচ্ছে খেতে পারিস, আর কারো মাথা লাগলে বলিস, আমি এনে দিব। শানের ইনোসেন্ট লুক দেখে ভালো লাগলেও তার গাধার মতো কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। তুমি ঠিক আছো? কিছুক্ষণ আগে পাগলের মতো কাজ করে আবার পাগলের মতো আবোল তাবোল কথা বলছো। হাতি মারা দণ্ডনীয় অপরাধ। আর তুমি হাতির মাথা খাওয়ার কথা বলছো। পুলিশ জানতে পারলে পিটুনি দেবে। যত সব ন্যাকামি। একমাত্র পিচ্ছি বউয়ের ইচ্ছা পূরণ করতে পুলিশের পিটুনি খাওয়া অস্বাভাবিক কিছু না। ঠিক বলছি তো আরাধ্যা? আরাধ্যা দুজনের কথা বুঝতে না পারলেও তাদের কথার ধরন দেখে হেসে দেয়। শানের কথা শুনে তুর তেড়ে ওঠে। এই কি বললে তুমি? মিথ্যুক কোথাকার! নিজের দোষ অন্যের উপর চাপাও। সত্যি বলছি বউ, একদম মিথ্যা কিছু বলছি না। গতকাল রাতে সকাল ঘটনা তুরকে খুলে বলে। তুর প্রথমে অস্বস্তিকর করলেও পরে কামড়ের দাগ দেখে স্বীকার করতে বাধ্য হয়। এখন বল, হাতির মাথা কই পাওয়া যাবে? মিম কই থেকে হাতির মাথা নিয়েছিল? হাতির মাথা আর বুড়ির চুল বাড়িতেই বানানো যায়, বাইরে যাওয়ার দরকার পড়ে না। বুড়ির চুল কি আর হাতি কি বাড়িতে থাকে যে মাথাটা বাড়িতে পাবো? আসলে তোমার বুঝতে ভুল হয়েছে। ডার্ক চকলেট এর ছোট ছোট পিচ করে একটা ছোট কাচের বাটিতে দিয়ে গরম পানির ভেতরে রাখতে হয়। গরম পানির তাপে চকলেটগুলো গলে তরলে পরিণত হয়। গরম গরম তরলটা হাতির খাঁজ করা কার্টুনে ভালোভাবে সেট করে 10 মিনিট ফ্রিজে রাখতেই হয়। হাতির মাথার আকারের চকলেট রেডি। এটার নাম হাতির মাথা? তাহলে বুড়ির চুল ওটা আবার কি? জি, রাস্তায় 10 টাকা পিস করে লাঠিতে নিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করে না, এখানে ওগুলোকে বুড়ির চুল বলে। হোয়াট? তোরা সব ফালতু নামের জন্য বাজারে কত লজ্জায় পড়তে হয়েছে জানিস? হাতির মাথা বলতেই লোকজন আমার দিকে কেমন করে তাকিয়েছিল জানিস? এইদিকে হাতির মাথা বলতে অন্য অর্থ বোঝায়। তোমার কপাল ভালো, লোকজন গণপিটুনি দেয়নি। অন্য অর্থ বলতে? আরাধ্য বাবু, তুমি আম্মুর কাছে যাও, তোমার আম্মু ডাকছিল তোমায়। আরাধ্যা লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে বাহিরে চলে যায়। আরাধ্যা চলে গেছে, এবার বল হাতির মাথা মানে কি? এদিকে যখন কোনো মেয়ে ছেলের সাথে একা দেখতে পাওয়া যায়, তখন তাদের পরিবারকে হাতির মাথা বলে গালি দেয়া হয়। হাতির মাথা কোনো গালি হলো? আস্তে না হলে পার্শ্বের বাড়ি থেকে কেউ চলে আসবে। আসলে তো কি হবে, তোর দাদিকে হাতির মাথা বলবে। তুমি খুব অসভ্য, তুমি কি তা জানো? বউয়ের সাথে সভ্য হতে চায় কে? তুরের কোমর ধরে কাছে টেনে ফিসফিস করে বলল। ঠিক তখনই শানের ফোন বাজিয়ে উঠল। বিরক্ত হয়ে এক হাতে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরে। এক হাতে তুরকে ধরে রাখার পরেও তুর যেতে পারছে না। হ্যালো, কে বলছেন? আরে মিম বলো, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? তা কি মনে করে এতদিন পর আমার কথা মনে পড়লো? কল তো দেন না, কি করে বুঝবো? ইটস ওকে। আচ্ছা, মিম আপনার কাছে ভালো মেয়ে হবে, ঠিক আপনার মতো সুইট, কিউট আর সুন্দরী। না মানে অনেক দিনের শখ আপনার মতো কারোর সাথে প্রেম করা। মিমের কথা শেষ করার আগে তুর ফোন নিয়ে মাটিতে আছাড় মারে। শান তুরের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তোর ফোন ভাঙলি কেন? মিমের সাথে দরকারি একটা কথা বলছিলাম, দেখলি না? লুচ্চা বেটা, আমাকে এখনো বাহুর মধ্যে রেখে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করার ধান্দা? বেটা খচ্চর, শালা বদ ছেলেরা এক, শালা সব ছেলেরা এক। বউ পুরাতন হলেই অন্য মেয়ে খোঁজার ধান্দা।
তোরের কথায় জেলাসি ফিল করতে পারছে শান, তাই আবার একটু জেলাসি ফিল করার জন্য বলল, তো কি করব? বউ প্রথম থেকে আমাকে ভালোবাসে না। বউ যদি ভালো না বাসে তাহলে বাইরে ভালোবাসা খুঁজতে হয়। শানের এই কথায় তোর রেগে গিয়ে না বলে শানের পায়ের উপরে পা তুলে দুই হাতে শানের গলা জড়িয়ে শানের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। শান প্রথমে অবাক হলেও পরে স্বাভাবিকভাবে নিয়ে তোরকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তোর শানকে ছেড়ে দৌড় দিয়ে বেরিয়ে গেল। দুপুরের দিকে শান আরাধ্যাকে নিয়ে শান বাঁধানো পুকুরের দিকে যায়, গোসল করে। আরাধ্যাও লক্ষ্মী মেয়ের মতো সব কথা শুনে বাক্য শোনে। আরাধ্যার মতো বিচ্ছু মেয়ে কীভাবে শানের সব কথা এক বাক্যে শুনছে তা দেখায় সবাই অবাক। দুলা ভাই, আপু কেন আসলো না? আপু না এসে আমাকে কেন পাঠাইলো? আসলে হয়েছে কি জানো আরাধ্যা বাবু, তোমার আপু আমাকে ভয় পায় তো, তাই তোমাকে পাঠিয়েছে। হি হি, আপু ভালো, আপনিও ভালো। আপনি আমাকে আদর করেন, চকলেট দেন। আপু আমাকে আদর করে চকলেট দেয়। পাক না বুড়ি, অনেক কথা বলেছো। এখন চুপ করে বসো, আমি গোসল করে আসি। আরাধ্যা দুই গাল টেনে বলল, হি হি, দুলা ভাই, আপনি পুকুর দিয়ে মগ দিয়ে গোসল করবেন? ডুব দিতে পারেন না? না গো পাকনা বুড়ি, জানি না। হি হি, আপু এক ডুব দিয়ে পুকুর পার করে। আপুর রেকর্ড কেউ ভাঙতে পারেনি। হি হি। কিছুক্ষণ হাসাহাসি করে শান পুকুরের পাড়ে শানে বসে মগ দিয়ে পানি তুলে গোসল করছিল। এমন সময় পুকুরে বড় কিছু পড়ার মতো ধপাস করে শব্দ হলো। আচমকা শব্দে শান আরাধ্যা দুজনেই ভয় পেয়েছে। আরাধ্যা, পুকুরে ভূত টুত কিছুই নাই তো। আমি শুনেছি গ্রামের প্রায় পুকুরে ভূত থাকে। যদিও বা আমি ভূত টুতে একদম বিশ্বাস করি না, শুনেছি তাই বললাম। মনে আছে দুলা ভাই, আম্মু সব সময় বলে আরো কোনো পুকুরে একা একা যাবি না। সব পুকুরে হালুম নামে ভূত থাকে। হালুম ভূতের ছোট্ট বাচ্চাকে একা দেখলেই পানির নিচে নিয়ে যায় আর উপরে আসতে দেয় না। তোমার আম্মু তো ছোট্ট বাচ্চাদের কথা বলেছে, কিন্তু আমি তো বড়। দুলা ভাই, ছোট বড় হিসাব পরে হবে, আগে জীবন বাঁচান। হালুম ভূত যে কোনো সময় চলে আসতে পারে, দেখলেন না কত জোরে শব্দ করলো তখন? ঠিক বলেছ। শান উঠতেই তুর এসে বলল, ইস, মাসুম ফেসওয়ালি পিচ্চির গাঁজাখড়ি গল্প একদম বিশ্বাস করবা না। তোমার এই ভালো পিচ্চি এক্ষুনি আমাকে 500 টাকার বাস দিল, তাও তোমার কারণে। সো টাকা তুমিই দিবা। শান তুরের কথায় আগামাথা কিছু বুঝতে পারছে না, তাই তুরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বুঝছো না তো? দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। আরাধ্য বলেছিল তোমাকে ভয় দেখিয়ে বোকা বানাতে পারলে তাহলে তাকে 500 টাকা দিতে হবে। আমি কি আর জানতাম আমার স্মার্ট বর সামান্য ভূতে ভয় পায়? এটুকুন একটা মেয়ে তোমাকে বোকা বানালো, ভাবা যায়? আর শব্দটা? আরে পাগল, তোমার চোখ কি বাড়িতে রেখে এসছো? পুকুরের ওই মাথায় অত তালের গাছ আছে, দেখতে পাও না? আগে জানতাম তোমার কমন সেন্স, এখন দেখি সব চাপা। সামান্য এটাও জানে না গাছ থেকে তাল পড়লে জোরে শব্দ হয়? আগে জানতাম ভাদ্র মাসে তাল হয়, এখানে দেখি জ্যৈষ্ঠ মাসেও। জি, ওইখানের সবচেয়ে প্রাচীন আর বড় 3টা তালের গাছ দেখতে পাচ্ছ। ওই 3 গাছের মধ্যে একটা করে গাছে পালাক্রমে সারা বছর তাল পাওয়া যায়। এখন কথা না বলে তাড়াতাড়ি গোসল করে নাও, এমনিতেই কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। নাও গোসল শুরু করো। শান্তুরের কথা শুনে ভ্রু কুচকিয়ে আরাধ্যার দিকে তাকায়। পাকনা বুড়ি ফোকলা দাঁতে মিটমিট করে হাসছে। তোর এসেই যখন পড়েছিস তখন। তো সিঁড়ি বেয়ে নিচে যেতেই সাবানের পানিতে পা পিছলে শান সহ পানিতে পড়ে গেল। ইস, থামো তো, এক কোমর পানিতে তুমি ডুবে যাবা না। আমাকে বাঁচা প্লিজ, পানির নিচে সাপ যোগ ভূত কত কি থাকে। থাকে বুঝলাম, তো তোমার কোলে ওঠার মানে কি? তো আমার কোলে ওঠার মানে কি? আপনার মতো হাতি আমার কোলে উঠলে আমার কি হবে ভাবতে পারছেন? নামেন আমার কোল থেকে। শানকে বুঝিয়ে সুঝিয়ে কোল থেকে নামিয়ে উপরে তোলে। এখন থেকে খাবার একটু কম খাবেন, তাহলে গন্ডারের মতো ভারী হবেন না। বলেই চলে গেল। আরাধ্যা শান আর তুরকে কাণ্ড দেখে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। গোসল শেষে আরাধ্যাকে নিয়ে বাড়ি ফিরল। আরাধ্যা নিজের বাড়ি চলে গেল। রুমে গিয়ে দেখে তোর চুল ঠিক করছে, বোঝাই যাচ্ছে মাত্র গোসল করেছে। আর গোসল না করে কোনো উপায় ছিল?
যেভাবে পানিতে পড়ে গিয়েছিল তাতে গোসল করাই লাগতো। শান পেছন থেকে তুরকে জড়িয়ে ধরে। বউ, তোকে অনেক স্নিগ্ধ লাগছে আর মিষ্টি। ঢং না করে সরেন, নামাজ পড়ব। আজান সেই কখন দিয়েছে? তুমি পড়ো, আমি পড়ে আসি। শান তুরের কপালে চুমো দিয়ে রেডি হয়ে মসজিদে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে যেতেই দাদি এসে বলে গেল মেঘ এসেছে। মেঘের কথা শুনেই তোর ভৌদর। শান ভাবছে মেঘকে। আর তোর মেঘের কথা শুনি পাগলের মতো ভৌদর দিল কেন? তখনই দাদি বলল, নাথ জামাই, মেঘ তোমার সতীন গো সতীন। তোর আর মেয়ে এক লগে হইলে দুনিয়ায় ভুইলা যায়। খাউন দাউন ঘোরাফেরা এক লগে করে, ছোট থেকে এক লগে মানুষ হয়েছে তারা। দাদির কথা শুনে শানের মাথা খারাপ। তোর একটা ছেলেকে এত ভালোবাসে ভাবতে পারেনি। আমি একটু আসছি। শান দাদির উত্তর না নিয়ে চলে গেল বাইরে। তোর কি করেছে দেখতে? একটা অচেনা মেয়ে আর তোর আম গাছের নিচের মাচায় বসে আম মাখা খাচ্ছে। আর কি সব ফুসুর ফাসুর করে গল্প করে, হেসে কোটিকুটি হচ্ছে। শান কোনো ছেলেকে দেখতে না পেয়ে তাদের আড়ালে কাছাকাছি একটা গাছে লুকিয়ে পড়ে। তারা কি বলছে শোনার জন্য। ফার্স্ট নাইট কেমন কাটালি বল না একটু শুনি, দুদিন পর তো আমারও কাজে লাগবে। আর বলিস না মেঘ, অনেক কষ্ট হয়েছে, খালি কামড় দিছে। প্রথমে মনে করছিলাম ভাইয়াকে কুকুরে কামড় দিছে, তাই কুকুরের বাচ্চা পেটে আছে দেখে এত কামড় দিছে। এখন মনে হয় বাচ্চাটা বড় হয়েছে, তাই আগের থেকে বেশি আর জোরে কামড় দেয়। ভয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলতে পারি না। না জানি কুকুরের বাচ্চাটা দুনিয়ায় আসলে আবার কি করে। আচ্ছা, উনি কি পুরাই কুত্তা হয়ে যাবে? তোরের প্রতিটা কথা মেয়ে খুব মনোযোগ দিয়ে শুনছে। তোরের যুক্তি দেখে শানের দম যায় যায় অবস্থা। তোর শানের রোমান্সকে কি কি যুক্তি দিয়েছে শেষ পর্যন্ত? পেটে কুকুরের বাচ্চা, মানুষ এত গাধা কি করে হয়? কুকুরের কোমরে জ্বালাতক মানে অসুখ হয় জানা ছিল, কিন্তু ছেলেদের পেটে থেকে বাচ্চা হয় এটা প্রথম শোনা। মেয়ে কিছুক্ষণ চিন্তা করার পর বলল, তোর কথা তুই ঠিক বলেছিস, কথাটার মধ্যে ভাবার বিষয় আছে। আমার দাদিমা বলতো যাকেই কুকুরে কামড় দেয় তার পেটেই কুকুরে বাচ্চা হয়, ছেলে হোক বা মেয়ে। তাহলে এখন কি করব? তুই ভাইয়াকে বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবি, হাজার হোক উনি মা হবেন। আর তোর বাবা কপালে যা ছিল তা তো হয়েই গেছে, কি আর করার। এখন বাচ্চাটা হেলদি থাকা নিয়ে কথা। বেশি বেশি ভাইয়ার সেবা করবি, আদর যত্ন করবি, ঠিক আছে? কথাও ঠিক, জীবনে মা হতে না হতেই বাচ্চার বাবা হব, হয়তো এটাই ছিল কপালে। তোর বিড়াল কিভাবে মেরেছে বল তো একটু। 2 দিন পর অরিকের সাথে বিয়ে হবে, তখন বিড়াল মারতে সুবিধা হবে। ভাবিরা তোর তখন কি কি বলেছিল আমি কিছু বুঝতে পারিনি। তোর উত্তরে এমন কিছু বলবে শান ভাবতে পারছে না।